মাঝে আর একটা দিন, তারপর গর্বের মোহনবাগান দিবস ২৯শে জুলাই। সেই মোহনবাগান দিবসের জন্য মোহনবাগান ক্লাবে এখন সাজো সাজো রব। সেজে উঠছে সবুজ মেরুন ক্লাব তাঁবু, সেজে উঠছে আমার আপনার আপনাদের সকলের এই গর্বের ২৯শে জুলাইয়ের দিনটার জন্য। তবে এই সেজে ওঠার মাঝেই মোহনবাগান মাঠে প্রথমবার অনুশীলনে এলেন মোহনবাগানের নতুন হেড কোচ পানাগিয়োতিস দিমিত্রিস পানোস স্যার বলবো, কারণ উচ্চারণে ভুল হলে আপনারা ভুলটা ধরতে পারেন। তবে আমাদের ভুল ধরুন না ধরুন, কোচ পানোস কিন্তু প্রত্যেক ফুটবলার, প্রত্যেক সহকারী কোচ সকলের ভুলটা ধরে ঠিক করে দেওয়ার দায়িত্ব একা ঘাড়ে নিয়ে নিয়েছিল। এবং বলা যেতে পারে এই যে প্রথম অনুশীলন আমরা প্রত্যেক বছর দেখি ২৯শে জুলাই মোহনবাগান দিবসের দিন নতুন মরশুমে অনুশীলন শুরু হয়, কিন্তু এবার ডুরান্ড কাপের জন্য আগেই একটা ম্যাচ খেলে ফেলেছিল মোহনবাগান। এবং আজ প্রথমবার ড্রাজিজ বলুন কিংবা পানোস স্যার বলুন বা সহকারী কোচ, প্রত্যেকেই প্রথমবার এই মোহনবাগানের সবুজ ঘাসটা নিজে চোখে দেখলেন, ঘুরে দেখলেন। এবং আজকে কিন্তু বলা যেতে পারে একটা ঘন্টা খানেকের একটা জবরদস্ত প্র্যাকটিস হলো। এবং সেই ঘন্টাখানেক সঙ্গে ডিম্পেরিস সঙ্গে ডিম্পেরিস এবং সঙ্গে প্যানোস সঙ্গে প্যানোস এবং সেই অনুশীলনের যাবতীয় আপডেট জানাতে আমরা চলে এসেছি বন্ধুরা। আমি রৌনক, আমার সঙ্গে আমাদের সকলেরই প্রিয় সাইফ দা। এবং দেখো সাইফ দা, গান কিন্তু পিছনে কন্টিনিউ চলছে মোহনবাগান। ব্যাকগ্রাউন্ড আজকে মনোজকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে না, আজ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে হবে না, কপিরাইট না এলেই হলো। হ্যাঁ। মোহনবাগান প্লিজ ক্লাবের কপিরাইট দেবেন না। মোহনবাগান ক্লাবের তো প্রস্তুতিটা খুব ভালো দেখছো। ডার্বি জিতেই ঘরে ফিরলো মোহনবাগান, সে কথা আমরা বলতেই পারি। এবং এখনো প্রায় বলতে পারো ৮-১০ দিন বাকি দ্বিতীয় ম্যাচের আগে। সেখানে আজকের এই যে অনুশীলনটা সাইদা, কোথাও গিয়ে কি কি মানে কিছু কি পরিবর্তন তুমি এই নতুন হেড কোচের আন্ডারে দেখতে না পাচ্ছ? না না দেখো, প্রথমত আমি আগে বলছিলাম যে বিয়ে বাড়ির প্রথম পাতে মাটন ফেলার মতোই হয়েছে ব্যাপারটা, বড় ম্যাচটা তাই আর কি। তবে মোহনবাগান সেই মাটন পড়লেও সাঁটিয়ে খেতে পেরেছে, কেননা দলটাতে তোমার জাতীয় ফুটবলারদের প্রচুর আধিক্য। ২-৩ জন প্লেয়ার বাদ দিলে অধিকাংশই ন্যাশনাল টিমের প্লেয়ার, একটাই টিম আর কি। হুম। ফলে ওদেরকে আলাদা করে কম্বাইন করার খুব কিছু নেই। তবে প্রতিটা কোচের একটা নিজস্ব ভাবধারা থাকে, সেই ভাবধারাটাকে অ্যাডাপ্ট করানোটাই একটা ইম্পর্টেন্ট বিষয়। এবং তুমি যদি দেখো এই ভাবধারাটাকে অ্যাডাপ্ট করার বিষয় যে এই কোচ হচ্ছে একটু পজিশনাল ফুটবল খেলেন, পায়ে বল লেগে ফুটবল খেলেন, ক্লোজ মার্কিংয়ে যান এবং নিজের প্লেয়ারদের মধ্যে ৪-৫-৬ গজের দূরত্বে ২ বা তার থেকে বেশি ফুটবলারকে তিনি রাখার চেষ্টা করেন। ফলে তার টিমকে না প্রচুর দৌড়তে হবে এবং সেই দৌড়ানোর জন্য প্রচুর ফিটনেস দরকার। তিনি এই প্রি সিজনে তাই প্রচুর ফিটনেস প্র্যাকটিস করাচ্ছেন। তুমি বোধহয় ভিডিও করেছো, একটা যে ভিডিও গেছে, তিনি দলের বাইরে না দলটাকেও প্রচুর ফিট রাখার চেষ্টা করবেন। এবং তুমি তার আগের দলকে যদি দেখো, তিনি যে পাঞ্জাবে তিনি কোচিং করেছেন, দল কিন্তু প্রচুর ফিট ছিল, অন্তত মাঠে দৌড়। এবং মাঠে দৌড়ের সঙ্গে এই দলের কোয়ালিটি আছে, কোয়ালিটি আর ফিটনেস যদি একসঙ্গে থাকে, নাথিং লাইক দ্যাট, সেই দল কিন্তু সাফল্য পাবে। এবং মোহনবাগান সুপার জায়ান্টের সেই ডেপথ আছে বলে আমার মনে হয়। এবং আজকের প্র্যাকটিস কিন্তু উইদাউট বল প্র্যাকটিস, এই সময় কিন্তু উইদাউট বলই প্র্যাকটিস হবে, কেননা ফিটনেস, ফিজিক্যাল ট্রেনিং, তারপরে তোমার এন্ডিওরেন্স বাড়ানো, তারপরে তোমার দমের তারপরে তোমার দেখবে যখন প্র্যাকটিস হবে, সেই প্র্যাকটিসের মধ্যে প্রচুর পরিমাণে তারা রন্ডো করবেন এবং সেই রন্ডের মধ্যে থেকেই কিন্তু তিনি প্র্যাকটিস করবেন। দেখো, তার আগেই বড় ম্যাচ হয়ে গেছে, এই বড় ম্যাচটাকে মোহনবাগান জিতেছে। মোহনবাগান জিতে যেটা সুবিধা হয়েছে, হারের পরে ২৯শে জুলাই খুব দুঃখজনক হয়, সেটা অন্তত হবে না। ২৯শে জুলাইটাকে উৎসবের মতো রাখাটাও একটা ব্যাপার, এবং সেই জায়গাতেই কিন্তু রয়েছে। এবং সেই কারণে থ্যাঙ্কস টু পানোস যে মোহনবাগান সমর্থকদের অন্তত হাসি মুখে এবার ২৯শে জুলাইটা তারা পালন করতে পারবে। একদমই তাই। এবং অ্যানালিসিস করার জন্যই তোমাকে আরো জোর করে বসানো, এই অন্ধকারে বৃষ্টির মধ্যে দুই সাংবাদিক এখন বসে আছি শুধুমাত্র আপনাদের এই ভিডিওটা তুলে ধরার জন্য। সাইদা, আমি তোমার এই কথার সঙ্গে আরো একটা কথা অ্যাড করতে চাইছি। যেহেতু তুমি জানো যে আমি প্রত্যেক দিনই যাচ্ছিলাম এই যুব ভারতীতে অনুশীলন কভার করতে। পানুস স্যারের একটা জিনিস আমি দেখলাম, যেটা তুমি বললে না যে এই যে ফিটনেস বা কিছু, এই দলটা কিন্তু আর একটু যদি যখন ফিট হয়ে যাবে, দলটা এখন একদম আইএসএল এর সময় চলে আসবে, যদি এই টিমটা অ্যাডাপ্ট করতে পারে, একটা জিনিস দেখবে এই দলটা কিন্তু ব্যাক পাস খেলবে না। কারণ আমি দুদিন থেকে ৩ দিন দেখেছি যে দুটোর বেশি ৩ নম্বর পাসটা স্কোয়ার পাস বা ব্যাক পাস তিনি একদম পছন্দ করছেন না, একেবারে বকাঝকা করে হাতে ধরে বুঝিয়ে দিচ্ছেন যে এটা করা যাবে না। এই যে ডাইরেক্ট ফুটবল বা এই যে
এতদিন আমরা দেখে একটা একঘেয়ে ব্যাক পাস স্কোয়ার পাস প্রফেশনাল ফুটবলের নামে যে কি হতো আমরা সবাই দেখেছি, কিন্তু সেই জায়গা দাঁড়িয়ে কোথাও গিয়ে আমার মনে হয় ভারতীয় ফুটবলারদের জন্য কিন্তু আমি এটা ভালো আমি আগের দিন একটা জিনিস দেখছিলাম, যেটা তুমি বলছো, আমি কিন্তু পজিশনাল ফুটবলের ওনার পক্ষেই রয়েছে। পজিশনাল ফুটবল মানে কিন্তু একঘেয়ে ব্যাক পাস স্কোয়ার পাস নয়। হুম, ওনাকে আমরা যেটা আগের দিনও দেখছিলাম, তিনি স্কোয়ার পাস একটা দুটো, তারপরে ফরওয়ার্ড পাস, এবং হুম। প্লেয়াররা কিন্তু ফরওয়ার্ড মুভ করছে এক্স্যাক্টলি। এবং তার সঙ্গে সুইচ ওভারও আছে, হুম, যেখানে তিনি কিন্তু দেখো, ডাইরেক্ট ফুটবলের একটা নেগেটিভিটি আছে। ডাইরেক্ট ফুটবলে তুমি বলটা রিবাউন্ড হয়ে যেতে পারে, অপোনেন্টের পায়ে পড়তে পারে, আবার রিঅ্যাটাক হতে পারে। হুম, উনি কিন্তু সেটা করছেন না। আমি তোমাকে কেন বলতে চাইছি, তুমিও যেটা ধরতে পেরেছো, সেটা হচ্ছে টিমটাকে তিনি কিন্তু ওপরে তুলে আনার চেষ্টা করছেন। এই টিমটা না কাউন্টার অ্যাটাক করবে না, এই টিমটা কিন্তু কাউন্টার প্রেসিং করবে। কাউন্টার প্রেস। ফলে সংখ্যাধিক্যের খেলা খেলবে, বল যেখানে থাকবে হুম, সেখানে কিন্তু তার টিমের কিন্তু প্লেয়ার বেশি থাকবে, যেটা মাঝ মাঠে হলেও তার প্লেয়ার বেশি থাকবে, হুম, অ্যাটাকিং জোনেও তিনি কিন্তু চেষ্টা করবেন। অপোনেন্টের 3 থাকলে তিনি 3 বা 4, অপোনেন্টের 4 থাকলে তিনি 3-4, তার প্লেয়ার থাকবে না, তিনি তার তার এইটাকে ব্যালেন্স বলে। হুম, এবং এই ব্যালেন্সটা তিনি করতে করতে যাবেন, প্রতিটা জোনে তিনি ব্যালেন্স করতে করতে যাবেন, এবং সেভাবেই তিনি পজিশনাল ফুটবল খেলবেন। আমার ধারণা একটা ওভারঅল ফুটবল হবে। উল্টো দিকে তোমার আন্তোনিও লোপেজ আবাস, যতই তিনি স্প্যানিশ ঘরানার কোচ হন না কেন, ঘরানা তার একেবারে স্প্যানিশ নন। হুম। তিনি কিন্তু একটু ডাইরেক্ট ফুটবল খেলতে ভালোবাসেন, আল্টা প্রেসিং করতে ভালোবাসেন, অন্যরকম খেলা, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে ডিম পেরিসের খেলার মধ্যে একটা অন্যরকম টেকনিক আছে। দেখা যাক, এইটার জন্য প্রচুর দম লাগে, প্রচুর এন্ডিওরেন্স লাগে, সেটা তার দল আদৌ ক্যাপেবল তো হতেই হবে, হুম। এবং সেটা কিভাবে তিনি ক্যাপেবল করে তোলেন, এটা খুব ইম্পর্টেন্ট। একদমই তাই। তবে এই কোচের আরো একটা বেশ ভালো গুণ আমরা দেখতে পাচ্ছি সাইদদা, সেটা হচ্ছে আজকে নয় মোহনবাগান ক্লাবে অনুশীলন তাই গাড়িতেই আসতে হতো। এখনো অবধি যে 4টে দিন অনুশীলন হয়েছে বা 5টা দিন অনুশীলন হয়েছে, প্রত্যেকদিন তিনি কি করেন জানেন? ওই হায়াতের যে হোটেল, সে হোটেল থেকে বেরিয়ে হাঁটতে 3 নম্বর গেট দিয়ে হেঁটে তিনি একদম সোজা অনুশীলনে ঢোকেন। যাওয়ার সময় গাড়িতে যান। কিন্তু এই যে নিজেকেও ফিট রাখার একটা চেষ্টা বা সবসময় একটা ফিটনেসের উপর নজর, এবং আমরা শুনছিলামও যে যখন ফাঁকা সময় পান ওই বেলেঘাটা চত্বরে তিনি একটু ওয়াক করতে আমার না ভালোবাসেন। খুব অস্বস্তি লাগছে এটা নিয়ে বলতে। প্রথমত, সল্টলেক স্টেডিয়ামে প্র্যাকটিসে গেলে আমরা মেট্রো থেকে অতটা হেঁটে যাই, আমাকে তো বলো না সাইডটা ফিট রাখার চেষ্টা করছে। কিন্তু তোমার বাড়িটা কিন্তু একদম মাঠের ধারে না, তোমাকে আসতেই হবে। যাই হোক, আহ, এখন দেখো ব্র্যান্ডেড ফুটবল প্লেয়াররা বা কোচেরা মাঠে করে, মানে গাড়িতে করে মাঠে আসবেন, কেননা তোমার সমর্থকদের একটা প্রেশার থাকে, সরাসরি দর্শকদের মধ্যে দিয়ে আসাটা, হুম, ম্যাচের হার জেতার ব্যাপার থাকে, অনেক রকম প্রবলেম থাকে। তার মধ্যেও এই কোচ যখন এটা মেনটেন করছেন, আমার মনে হয় কিপ ইট আপ, এটা করুন এবং ফিট থাকুন এবং দলকে ফিট রাখুন। এবং প্র্যাকটিসের মধ্যে তিনি যেভাবে পুরো দলকে, শুধুমাত্র 30 জন প্লেয়ার নয়, তিনি পুরো দলকে যেভাবে ফিট রাখার চেষ্টা করেন, তার অ্যাসিস্ট্যান্ট কোচ থেকে শুরু করে গোলরক্ষক কোচ, সবাইকে ফিট থাকলে, মানসিকভাবে ফিট থাকলে কিন্তু দল চাঙ্গা থাকবে এবং জিতবে। একদম। আমার মনে হয় সেটাতে আর একটা অসাধারণ ফিজিক, হুম, মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকেন দেখে মনে হয় উত্তম কুমার দাঁড়িয়ে আছেন। যাই হোক, একদমই তাই। তবে হ্যাঁ, ভিডিও শেষ করার আগে আজকের অনুশীলনে কি জান এসে ফ্যান। জানে সে পেলে যেমনটা আপনাদের সাইদদাও প্রথমে বলছেন যে আজকে তো বল পায় অনুশীলন না, আজকে মূলত ফিজিক্যাল ট্রেনিং এর দিকে জোর দেবে। সেখানে প্রথম আধা ঘন্টা ফিজিক্যাল ট্রেনার নতুন যিনি এসছেন, নতুন কিছু ড্রিলস দেখলাম। আপনারা যখন ভিডিও দেখাবো আপনারাও বুঝতে পারবেন যে ওই গত 2-3 বছরের যে একই রকমের ড্রিলস দেখতেন তার থেকে একটু আলাদা। এখানে ভাঙনা নাচের মতো অনুশীলনও হয়, আবার খুব সিরিয়াস ফিজিক্যাল ট্রেনিংও হয়। সব ভিডিও আপনাদের জন্য থাকবে। তার সঙ্গে আপনারা জানতে চাইছেন যে অ্যালবার্তো এবং ড্রাজিচ, বিশেষ করে ড্রাজিচ ডিজে কি বাজাবেন, এই যে বিষয়টা প্রথম দিনের 15 মিনিটের একটা অল্প স্বল্প ঝলক ছিল। ফিট হয়ে উঠলে তিনি যে কন্ট্রোল করতে পারেন, তার পারফরমেন্সেই ডিজে বাজতে পারে, এটা বলা যায়। কিন্তু আজকে যেটা আমরা দেখলাম সাইদদা, যে মূল দলের অনুশীলন শেষের পরও অ্যালবার্তো এবং ড্রাজিচ বেশ কিছুক্ষণ ফিজিক্যাল ট্রেনার এবং যারা মেডিকেল টিমের সাপোর্টিং স্টাফরা রয়েছেন তাদের সাথে সময় কাটালেন। সব থেকে শেষে বেরোলেন ড্রাজিচ। তার মনে হয় ফিটনেসের জন্য বাড়তি কাজ করছেন, এবং অ্যালবার্তো যেহেতু নিজের দেশে ট্রেনিং এর মধ্যেই ছিলেন, সেই ভিডিও আমরা দেখিয়েছিলাম। সব মিলিয়ে বলতে পারেন যে এই মোহনবাগান দল কিন্তু একটা দিনও নষ্ট করতে চান না। গতকাল ছুটি ছিল, আজকে থেকেই দেখুন বিদেশিরা পর্যন্ত মানে নিজেদের নিংড়ে দিচ্ছেন এবং চেষ্টা করছেন যাতে নেক্সট ম্যাচের আগেই নিজেদেরকে যতটা অ্যাটলিস্ট 70-80% ম্যাচ ফিটনেসে নিয়ে আসা যায়। এবং তার সঙ্গে নতুন কোচ, তার যে স্ট্র্যাটেজি সেটা অ্যাডাপ্ট করার একটা বিষয় রয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে, মরশুমের প্রথম মোহনবাগান মাঠে মোহনবাগান দলের সিনিয়র দলের অনুশীলন,
জুনিয়র দলের অনুশীলনও সকালবেলা হয়েছে, কিন্তু তাদের আজ জুনিয়র দলের ফুটবলাররাও এসেছিলেন, তারা দেখলেন, কথা বলছিলেন। কিন্তু এই সিনিয়র দলের অনুশীলন সাইডে আমরা প্রত্যেকবারই দেখি যে মোহনবাগান দিবসে পুষ্পবৃষ্টির মধ্যে থেকে অনুষ্ঠান শুরু হয়, কিন্তু এবারটা একটু অন্যরকম। সেই ভিডিওগুলো রইলো আপনাদের জন্য, দেখুন, উপভোগ করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে যারা আসতে পারলেন না আজকে, এবং অবশ্যই আপনারা জানাবেন আপনাদের মতামত। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।